নমস্কার, শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন। কেন এই অনুষ্ঠানটা যারা দেখে বা যারা দেখার চেষ্টা করেন ভালো থাকার জন্যই। তার কারণ আমি জানি এটা একটা শিক্ষামূলক অনুষ্ঠান। কেন আপনারা বলেন যে দেবাশিস ভাই তোমার অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখার আছে। আমি খুব ধন্য মনে করি নিজেকে যে আপনারা এটা ভাবেন। যারা অনেক দূরে বসে অনেক বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে বসে বা বিভিন্ন স্টেটে বসে যারা অনুষ্ঠান দেখছেন, মা বাবা কাকা জেঠিমা বয়সী, তাদেরকে আমি অসংখ্য প্রণাম। এবং দাদা বৌদি দিদিদের আন্তরিক স্নেহ ভালোবাসা, ছোট ছোট ভাই বোনদের খুব শুভেচ্ছা, খুব ভালোবাসা, খুব স্নেহ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানটা সব থেকে বেশি তারতম্য হচ্ছে টোটকা আর টিপস, যেগুলো আপনারা শুনতে ভালোবাসেন, শুনতে চান। প্রথমত বলি, আমি যদি না চাই, মানে ভালো করে বুঝবেন, যে আমি চাই না কারোর সাথে অশান্তি করতে, আমি চাই না কারোর সাথে ঝগড়া করতে, আমি চাই না যে কে কি করছে না দেখে নিজেরটাই নিজে দেখতে। বাস্তবটা এরকম হয়ে গেছে কি বলুন তো, ধরুন ওই পাশে একটা ষাঁড় দাঁড়িয়ে আছে, আর মানুষ, কিছু কিছু মানুষ তাদের প্ল্যানেটের এফেক্ট, তাদের গ্রহের এফেক্ট, যেমন সপ্তম স্থলে রাহু কেতু বা সপ্তম স্থলের মধ্যে কেতু মঙ্গল, মানে এরা ভালো চাইলেও এদের এনার্জিটা যাবে কি বলুন তো, সবসময় একটা ঝগড়া রেশারেশি থাকতে। তো আমি চাইছি আমি ভালো থাকবো, তাহলে ওই ষাঁড়টা দাঁড়িয়ে আছে, তো আমার প্ল্যানেটে এখন দেখা যাচ্ছে সপ্তমে কেতু বসে আছে, মঙ্গলের সাথে কানেক্টেড আছে, একাদশে কেতু বসে রয়েছে। তার মানে আমার কেন ভালো বিপদ হচ্ছে না? ওই জন্য ষাঁড়টাকে বলা হচ্ছে আয় ষাঁড় আমার মতো আমাকে যেচে যেচে নেওয়া আর কি, মানে বিপদটাকে ডেকে নিয়ে নেওয়া। তো এগুলো কেন হয়? এক নম্বর, এগুলো ধরে রাখুন, ভুলে যাবেন না আপনারা, এগুলো এক নম্বর কেন হয়। দ্বিতীয়ত, ক্লাস 6 অবধি আমাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করেছে, 7-এ ওঠার পর থেকে সে আর ভালো রেজাল্ট করতে পারছে না। আচ্ছা, কখনো ভাবুন তো, সবটাই কি অ্যাস্ট্রোলজার করে দেবে? 7-এর পর থেকে কি ওর মাথার মধ্যে পড়ার সাবজেক্টটা ছেড়ে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা দেওয়া হবে, যার জন্য তারপর থেকে স্টোন পড়লেই বা কিছু করলে সঙ্গে সঙ্গে ছেলেটা বাচ্চাটা বড় বড় পড়াশোনা করতে আরম্ভ করবে? আর একটা জিনিস মাথায় দেখুন, কুসংস্কার। যেমন আমি এবার বললাম না, কয়েকদিন আগে আমি একটু তারাপীঠ মায়ের মন্দিরে গেছিলাম, হঠাৎ আমাকে কেউ বললো দাদা 1 ডজন কলম কিনে দেবো। আমি তো ভাবলাম বোধহয় কলম আমাকে দেবে, আমি বললাম একটা দিলেই হবে। বলছে না, একবারে দিই তাহলে সবগুলো পরীক্ষা হয়ে যাবে। আমি একটু ঘুরে তাকালাম ওর দিকে, পরীক্ষা মানে? বলছে ওই কলমটা একটু আপনি পড়ে দেবেন। আর বাহ, এইসব অযুক্তিপূর্ণ কথাবার্তা বললে কি মানে কেন গায়ে লাগবে না বলুন? কলম আমি পড়ে দেবো, সারা বছর পরে কলমটা লিখবে, তাহলে যে পড়াশোনা কি করলো সেটার কোনো দাম রইলো না। কি পড়াশোনা করলো এইসব শুনতে হয় আমাকে। তো আমি এগুলোকে বারবার ভাঙার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, উঠুন সবাই, একটু জাগুন, একটু দেখুন। রেমেডি মাস্ট। সবকিছু তো কেটে গেলে ব্যান্ডেড আছে, ফেটে গেলে ব্যান্ডেজ আছে, খিদে পেটে খাবার আছে, পরনের ড্রেস আছে, এগুলো সব রেমেডি। ঠিক সেরকম বাঁচার জন্য, জীবন সংগ্রামের জন্য কোন হরোস্কোপ? হরোস্কোপটা হচ্ছে একটা জ্যোতিষ অঙ্ক, জ্যোতিষবিদ্যা। এই যে আমরা পড়াশোনা করছি, অঙ্কটা পড়ছি, 2 2 4, 4 4 8, 8 8 16, এই যে শিখেছি, এই যে বিদ্যাটা, এই যে ম্যাথামেটিক্স, এই যে অ্যালজেব্রা, এই বীজগণিত, পাটিগণিত, এই গণিত মানে গণনা, এই গণনাটা, এই গণনা মানেই গণিত, গণিত মানে অঙ্ক, অঙ্কটা এসেছে জ্যোতিষ শাস্ত্রের জন্য। জ্যোতিষ শাস্ত্রটা এসেছে বলেই কিন্তু গণিতটা এসেছে। সুতরাং এটা মাথায় নিলে হবে না যে কিছু জিনিস ঠাকুরের কাছে আবদার করব, তিনি আমাকে দিয়ে দেবেন। নেভার, কোনোদিন না। চলে গেলাম কিছু ঠাকুর বাড়িতে, কি না, আমি একটু তেল পড়া, একটু সর্ষে পোড়া নিয়ে এসে বাড়িতে এগুলো পোড়াবো বসে বসে, আমার বাড়িতে বিরাট মঙ্গলজনক কাজ হবে। একটু ভাবুন না, কখনো চিন্তা করুন। এই যে ভর হয়, ভাবুন একটু, এই যে ভর হওয়া জিনিসটা আপনারা কতটা গুরুত্ব দেন আমি জানি না, আমি কিন্তু গুরুত্ব দিই না। কেন কি, আমি দুটো এক্সাম্পল দিই। একটা হচ্ছে, যদি ভর বলে কোনো জিনিস থাকতো হতো, তাহলে বইতে যেমন পড়েছি ঠাকুর শ্রী শ্রী পরমহংসদেবের কথা, বামদেবের কথা, ঠিক তেমন স্বামীজির কথা পড়েছি। তাদের চারিত্রিক, তাদের সেই সততা, তাদের সেই গুণ, তাহলে ভর তাদের আসতো, সেটাও কিন্তু উল্লেখ থাকতো। স্বামীজির এত সালে এই টাইমে ভর এসেছিল, বা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণর এই সময় ভর এসেছিলেন।
বাড়িতে একটা ঘরের মধ্যে 4টে দেবদেবী বসিয়ে পুজো করলাম, পুজো করা মানেই যে আমার মধ্যে একটা ঠাকুরের ভাব এসে গেল। অনেকে আবার একটা জিনিস আমাকে বলেন, আমি শুনি, ভালো করে দেখুন তো ওর উপর ঠাকুরের দৃষ্টি আছে। হাউ ইট পসিবল? ঠাকুরের দৃষ্টি তো সবার উপরে আছে। এখন স্পেসিফিক যদি কারোর উপর চলে যায় তাহলে আমরা কি করব? আপনারা কি করবেন? এটা তো হয় না। একটা চালওয়ালা একজনকে চাল বিক্রি করে, বাকি লোক কি খাবে? চালওয়ালাকে ধরে খাবে? তো সেই জায়গায় লজিক জিনিসটা না মানলে, যতক্ষণ না মানা যাবে ততক্ষণ দাদা দিদি বৌদিরা যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলি, খুব দামি দামি পুজো করা যন্ত্রম তৈরি করলো। আমি জানি যে যন্ত্রমটা আমাদের বংশের একটা আভিজাত্য জিনিস, ভীষণ ডেঞ্জারাস, খুব ভালো কাজ করে। তন্ত্রের কাজ হচ্ছে আগুনের মতো কাজ করে, সেটা মানুষকে ভালো রেমেডি দেওয়া যায় যদি কিনা সহনশীল একটু ধৈর্য রাখা যায়, তাহলে ফুল নিরাময় করা যায়। এটা আমি দেখেছি, নিজে করেছি। সারা ভারতবর্ষের বুকে মাটিতে দেবাশিস মুখার্জি সেসব জায়গায় কাজ করে এসেছে। আমি পরে বলবো, আমি একটা জায়গা থেকে একটা জায়গায় হারিয়ে যাবো নালে। এই যে লজিক্যাল জিনিস, ভরের কথা বলছি। সেকেন্ড টাইম একটা হচ্ছে কোনো এক জায়গাতে, মানে কোনো এক অনুষ্ঠানে, আমি ধর্মীয় অনুষ্ঠান ছিল, সেখানে আমি গেছিলাম জাস্ট একটু 10 মিনিটের জন্য গেছি। তো ওপর থেকে খুব নিচ থেকে, মানে ওপরে বসে আছি, জানলা থেকে নিচ থেকে চেঁচামেচি হই হই। তো আমি কিছু ছেলেকে বললাম যে ওখানে কি হয়েছে, বলে আচ্ছা দাদা দেখে আসছি। তো দেখে আসার পর কিছুক্ষণ পরে দেখলাম শান্ত হয়ে গেল, কিছু আর হয়নি, মানে আর ঠান্ডা। তা আমারও আর খেয়াল ছিল না। যখন বেরিয়ে আসবো তখন মাথায় খেয়াল হলো কি হয়েছিল ওখানে। বলছে ও আপনাকে বলা যাবে না। আমি কি বলো না? আরে ওখানে ভর এসেছিল। আমি ও আচ্ছা, তো কি হলো, তুমি গেলে চলে গেল? বলে কিছু না, নিচে গিয়ে আমি বললাম এরপর একটু 2 ঘন্টা অন্তর ভর বন্ধ রাখো, নাহলে লাঠি দিয়ে পিটাবো, কিন্তু ভর চলে যাবে। তাও বন্ধ রেখেছিল। আমার এখনো মুখে বাক্য রইল না, মানে আমি চুপচাপ ওখান থেকে চলে এলাম। এবার বুঝে দেখুন ভরটা কি। ভরটা আর একটা জিনিস, কেউ দুধ বিক্রি করে, কেউ ধরুন চায়ের দোকানে কাজ করে, কেউ অফিসে চাকরি করে, কেউ ফ্যাক্টরিতে কাজ করে। সবার কাজের একটা শিডিউল থাকে। তাদের শনিবার মঙ্গলবার বেলা 12টা বাজলে, ধরুন একটা দুধ বিক্রি করছে, একটা ধুতি আর একটা গেঞ্জি পরে 4টে ড্রাম নিয়ে ঘুরে 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 দুধ বিক্রি করছে। বাসে একটা জমাদার সুইপারের কাজ করছে। সুইপারের কাজ করা খারাপ নয়, কারণ মানুষের আমার কাছে সুইপার বলে সে সুইপার তা নয়, তার কাজের বর্ণনাটা আমি দিচ্ছি। বা ধরুন বাড়িতে একটা রান্নার ঠাকুরের কথাই বলি, হঠাৎ শনিবার মঙ্গলবার 11:30টার সময় খেয়াল পড়ে গেছে, আরে আমার মন্দিরে তো লোক আসবে 12টা থেকে, ভরসার কথা আমার। সে সব ফেলে দিয়ে ওই জামা কাপড় পরে দৌড়ে গিয়ে মন্দিরে ঢুকে পড়লো। একটু পরে কাঁপতে 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 আরম্ভ করলো, কাঁপতে কাঁপতে শুরু হয়ে গেল। এবার আপনি চিন্তা করুন, ঠাকুর, মানে আমরা বছরে একবার মা দুর্গাকে নিয়ে আসি, মা কালীকে নিয়ে আসি। তো আমরা এই যে নিয়ে আসার পরে, মানে আমরা নতুন পোশাক, এই সময় লক্ষ্মী বসঘরে, তামার ঘর, মাটির ঘর, বরণ ডালায়, এই যে মাকে সুন্দর সাজিয়ে, নতুন ফল কেটে, নতুন বস্ত্র দিয়ে, পুজো দিয়ে প্রত্যেকটা লোককে প্রসাদ বিলি করছি আমরা। কতটা পবিত্রতা এর মধ্যে রয়েছে, আর এই ভরটার মধ্যে কতটা পবিত্রতা রয়েছে, এটা আপনারা স্বয়ং ব্যাখ্যা দিতে পারেন? আমার তো মনে হয় টাইপ অফ হিস্টেরিয়া, মানে এটা একটা রোগ বলা চলে, মানসিক রোগ। তার কারণ হচ্ছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস যদি করেন তাহলে জীবনে বহু কিছু পাওয়া যেতে পারে, আর যদি বিশ্বাস না করেন কিছু পাওয়া যাবে না। কিন্তু ঈশ্বরের কথার একটা অর্থ হচ্ছে, তিব্বতের একটা পুস্তক আছে আইজাল রিসার, ওর মধ্যে লেখা আছে বিশ্বাসটা জায়গা মতো বিশ্বাস করো। সেটা কিভাবে করব? আমার এই চোখ দুটো দিয়েছে, আমি দেখব যে পুকুরে জল আছে দেখবো, তবেই বলবো জল আছে। যদি জল না থাকে, কেউ পাশ থেকে বলে দেখো ভর্তি জল, আমি যদি মেনে নিই, তাহলে আমার মধ্যে সেই মানবিকতা থাকলো কোথায়? কোনোটাই স্বচ্ছ না, অস্বচ্ছ পড়ে গেল। জল আছে, হ্যাঁ জল আছে, যার জন্য সেখানে বিশ্বাস করো যেখানে বিশ্বাস করার যোগ্য। এমনকি আমাদের বড় বড় সাহিত্যিক স্বামীজি পর্যন্ত একটা কথা বলে গেছিলেন যে যখন দেখবে কোথাও আগুন লেগেছে, তখন খালি চিৎকার করা এরকম করো না, এক হাতে জল ঢালো, এক হাতে চিৎকার করো। যে দুদিক দিয়ে কাজ করে তাকে বলে সব্যসাচী। সুতরাং লাইফটাকে এইভাবে নিয়ে চলো। আমি এই জিনিসগুলো আপনাদেরকে বোঝাতে চাই যে আপনাদের প্রত্যেকটা মানুষ, শুধু আপনাদেরকে না, আমাকে নিয়ে জড়িয়ে বলছে, আমারও কথা বলছি আমি। আমাকে জোর করে কেউ অন্যায্য কাজ করাতে পারবে না, আর জোর করে কেউ বোঝাতে পারবে না এটা না, এটা হ্যাঁ না। তার কারণ পড়াশোনাটা, অ্যাস্ট্রোলজিটা আমিও শিখেছি, তন্ত্রবিদ্যাটা আমিও শিখেছি ছোট থেকে। আমি আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করি যে আমাদের বাড়িতে পুজোবিহীন কোনোদিন কিছু ছিল না। হাজারাট মহন্ত, আবাহানি, জুনো আখড়ার প্রেসিডেন্ট ছিলেন আমার দাদু। আমি ছোট থেকে যখন পুজো শিখেছি, 5 বছর বয়স থেকে আমার দাদু পুজো করতেন, 6 বছর বয়স থেকে আমার ঠাকুমা পুজো করতেন। 7 বছর বয়স থেকে আমার ঠাকুরদা পুজো করতেন। 8 বছর বয়স থেকে আমার ঠাকুরমা পুজো করতেন। 9 বছর বয়স থেকে আমার ঠাকুরদা পুজো করতেন। 10 বছর বয়স থেকে আমার ঠাকুরমা পুজো করতেন। 11 বছর বয়স থেকে আমার ঠাকুরমা পুজো করতেন। 12 বছর বয়স থেকে আমার ঠাকুরদা পুজো করতেন। 13 বছর বয়স থেকে আমার ঠাকুরমা পুজো করতেন। 14 বছর বয়স থেকে আমার ঠাকুরদা পুজো করতেন। 15 বছর বয়স থেকে আমার ঠাকুরমা পুজো করতেন। 16 বছর বয়স থেকে আমার ঠাকুরদা পুজো করতেন। 17 বছর বয়স থেকে আমার ঠাকুরমা পুজো করতেন। 18 বছর বয়স থেকে আমার ঠাকুরদা পুজো করতেন। 19 বছর ব
মানে এত পুজো, মানে ভারতবর্ষে বললাম তো একটা কথা, মানে কোনো জায়গায় বাদ নেই যেখানে আমার যাওয়া নেই বা আমি গিয়ে দেখিনি বা বুঝিনি, বা কেউ আমাকে বোকা বানাতে পারবে যে না ওখানকার স্টাইলটা এরকম হয়। আই নো, আমি জানি কোন জায়গার কোন পুজো কি অ্যাঙ্গেল থেকে কিভাবে করা হয়। সুতরাং করি বলে জানি বলেই কিন্তু এটা আমার একটা অহংকার। আমি অহংকার করি এই জন্য যে আমি সবার ভালো পুজো করতে পারি। আমি অহংকার এই জন্য করি নিজের প্রতি যে আমাকে টুকরি করে করতে হয় না। আমি অহংকার এই জন্য করি যে আপনারা আমার কথাটা একটু শোনেন। আর আমি অহংকার এই জন্য নিজেকে মনে করি যে আমি আপনাদেরকে ভালোবাসতে পারি। এই জন্য নিজেকে অহংকার মনে করি যে ঠকিয়ে বিশাল টাকার মালিক হতে পারিনি, হতে চাই না, এগুলো কোনোটাই হতে চাই না। ভালো আপনাদেরকে থাকতে হবে, ভালো রাখতে হবে আমাকে। আমার ডিউটি, আমার কনসেপ্ট হচ্ছে আপনাদেরকে ভালো রাখার। আর আরেকটা কথা, আপনাদের কনসেপ্টে কি বলে সেটা আপনারা যেটা ভালো মনে করবেন আপনারা সেটা করবেন, তাতে আমার বলার কিছু নেই। বাট আমি কিন্তু বারবার হিট করবো এই জায়গাতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, নিজের লড়াই নিজে করুন, কেন লাইফটা পজিটিভ। অনেকে করেন ঋণ করেছি বাবা আত্মহত্যা করে ফেলি, এটা এর থেকে মূর্খতার কাজ আর কি আছে। আমি একটা কথা বলি, বউ বাচ্চা রয়েছে বাড়িতে, তাকে জড়িয়ে দিয়ে চলে গেলেন, এবার যত ঝামেলা বউ বাচ্চা পোহাবে। বউ তো রান্না করে, সে কোথা দিয়ে টাকা এনে শোধ করবে। কিন্তু আপনি যদি কাজের চেষ্টা করে এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ করেন, 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা খাটেন, তাহলে কিন্তু আপনি ওখান থেকে ঋণটা শোধ করতে পারেন। এই জন্য কিন্তু আপনার গ্রহ রত্ন, আপনাকে হিরে মণিক্য রুচি করতে হবে না সব। সিম্পল ভাই, পরিষ্কার স্বচ্ছ নিট অ্যান্ড ক্লিন থাকবেন, পরিষ্কার থাকবেন, মনটা ভালো থাকবে। পরিষ্কার থাকতে হলে কি হবে, বাড়ি ক্লিন রাখতে হবে, বাড়ি পরিষ্কার রাখতে হবে। যেখানে পা ফেলবেন, বসবেন, 1 কাপ চা খাবেন বাড়িতে বসে, মেন্টাল পিস হবে। একটা রান্নাঘরে গিয়ে রান্না করলে সেই কাকিমা জেঠিমাদের মানসিক শান্তি আসবে যে না মশলার কৌটোটা পারি তো একটু নোংরা নিজের মধ্যে। ঠিক সেরকম টয়লেটে গেলেও মনে হবে একটু শান্তি মতো ওখানে বসে দুটো কথা ফোনে ধরে কথা বলা যেতে পারে, কারণ টয়লেটটা আমাদের চকচক চকচক ক্লিন করছে, যেখানে কোনো পা দিলে পিছলা নেই বা কোনো রকম স্মেল নেই, কোনো কিছু নেই, ক্লিন। অনেকে বাড়িতে আয়না মোছেন না, আমি আজকে আপনাদেরকে একটা অ্যাডভাইস দিই, আয়নাটাকেও মুছবেন, নাহলে কালো ছিদ্র পড়তে আরম্ভ করে না, নিজের বিম্বটাকে প্রতিবিম্ব হিসেবে দেখা যায়, ঠিক না। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এবার আপনারা কেন করবেন না বলুন আমাকে, কেন ভালো থাকতে পারবেন না? এখন আপনাদের কি মনে হচ্ছে কলম পড়ে পরীক্ষা দিতে হবেন বাড়ির ছাত্রছাত্রীদের? অনেকে আছেন আবার ভীত মানুষ, খুব ভীত। আমি আপনাদেরকে বলছি আপনারা ভালোভাবে থাকবেন, সজাগ থাকবেন। ভয় ভীতি সঞ্চার করায় অনেকে। দরজার সামনে গত ধরুন রাত্রিবেলা দোকান থেকে 50 পয়সার সাদা সর্ষে কিনে নিয়ে এলো, গাছ থেকে জবা ফুল পেরে নিয়ে এলো, ওইগুলো নিয়ে ঘরের সামনে ফেলে দিয়ে চলে গেল। সকালে তো আপনি ঘুম থেকে উঠলেন, আপনার তো হয়ে গেল 12টা বেজে গেল, আপনার তো দেখেই অবস্থা খারাপ, আমার ঘরে সর্ষে জবা ফুল পেরেছে। যে ফেললো সে যত অ্যাডভার্টাইজ না করলো, আপনি তার থেকে বেশি অ্যাডভার্টাইজ করে ফেলেন ভয়ের ঠেলাতে। লোকে জেনে গেল আপনার ঘরের সামনে সর্ষে আর ওই জবা ফুলটা ফেলেছে। আরে এটাকে না ধরে ওটাকে দেখুন না যে এটা কে করছে, কেন করছে, তার জন্য কি রেমেডি আছে যাতে ও আর সারা জীবন না করে। এ তো আপনি অসুস্থ হয়ে যাবেন চিন্তা করতে করতে, আপনাকে মোটিভটা নিয়ে যাবে খালি বারবার ওই দিকে নিয়ে যাবে, এই ঠাকুর বাড়ি ওই ঠাকুর বাড়ি ওই ঠাকুর বাড়ি, আমাকে ভালো হচ্ছে না আমাকে ভালো হচ্ছে না। তো বলুন, যে করা সেই সাকসেস হয়ে গেল, আপনি ভুগে মরলেন। সুতরাং আপনাকে এই ভোগার দরকার নেই। আপনি দরজার ভেতরে একটা পাকা মিরর লাগিয়ে রেখে দিন। আপনি যখন দরজাটা খুলবেন তার আগে তাকাবেন, দরজার ভেতরে ইনসাইডে একটা অষ্টধাতুর একটা স্বস্তিক পাওয়া যায়, স্বস্তিক পিরামিড, অষ্টধাতু স্বস্তিক পিরামিড। প্রত্যেকটা বাড়িতে এক্সিকিউটিভ বডি যখন দরজা খুলবেন, কারণ আমাদের সূর্যের রে একান্ত শরীরে প্রয়োজন। তার কারণ হচ্ছে আমাদের ব্লাডটা সার্কুলেশনটা কিন্তু অল টাইম ঠিকঠাক রাখতে হয়, শরীরটাকে সঞ্চালনটা ঠিকঠাক করতে হয়, না হলে অসুস্থ হয়ে পড়া যায়। ভালো করে বুঝবার চেষ্টা করুন, শরীরে এক অংশ থেকে ব্লাড যদি আর এক অংশে গিয়ে ডিপোজিট হতে থাকে, তাহলে কিন্তু আর এক অংশ কাজ করতে চায় না। বা কোনো জায়গায় যদি ক্লট হয়ে যায় বা কোনো জায়গায় যদি নার্ভ পেস্ট হয়ে যায়, সেক্ষেত্রে শরীরে একাংশ কাজ করে না। সেই জন্য সার্কুলেশনের জন্য সকালবেলা ওঠাউঠি, হাঁটাহাঁটি, সূর্যের আলো, আর বিশেষ করে হাতের অনেকগুলো প্রেশারের ব্যাপার থাকে। এই জন্য অষ্টধাতুর এই ক্রিস্টালটা, অষ্টধাতুর যেটা আমি বলি পিরামিডসটা দরজায় লাগাতে, দরজা খোলার আগে একবার করে হাত দিয়ে প্রেস করে দেবেন। ওতে হাতে যে প্রেস করেন প্রত্যেকটা ফাংশন কিন্তু সতেজ হলো, যে সতেজ হলো এবার কিন্তু আপনি অনায়াসে আপনি কাজ করতে পারেন না। পাকা মিরর সর্বশত্রু মুখটা বন্ধ করে দিল। তারপরেও কিন্তু বাড়িতে রয়েছে এক একটা প্রবলেম, বাস্তুর প্রবলেম রয়েই গেছে। বাস্তুর প্রবলেম যদি থাকে, আমি আপনাদেরকে ড্যাম শিওর গ্যারান্টি দিয়ে দিলাম, আমি কেন
মানে আমার দাদু যদি জীবিত থাকতেন, তিনিও যদি নিজে হাতে একটা পুজো করে আপনাকে দিতেন, সে পুজো আপনার সার্থক হতো না। আমি আপনাকে কোনো জিনিস পুজো করে, কোনো যন্ত্র বলুন, আপনাকে বগলামুখী যন্ত্র, গুপ্ত শত্রুর জন্য ধূমাবতী যন্ত্র, আমি যন্ত্রমের ব্যাপারটা বলছি আপনাদেরকে, বাস্তু ঠিক না করলে সে বাড়িতে আপনি 5 টাকার মিষ্টি আর ফুল নিয়ে আসেন, সে পুজোটা কিন্তু আপনার হচ্ছে না, সেই পুজোটা কিন্তু আপনার হচ্ছে না। তার কারণ সেই গৃহে কিন্তু দেবদেবী নেই। আসল যে বাস্তুদেব সেই যখন আপনাদের থেকে কুপিত, তাহলে অন্য দেবদেবী কি করে থাকবে আশা করতে পারেন? কোনো মতেই না। এর জন্য দেখুন কিছু করার নেই। আপনি যদি এখন অফিসে যান, তার জন্য আলাদা ড্রেস পরতে হয়, বিয়ে বাড়ি গেলে আলাদা ড্রেস পরতে হয় আপনাকে, এটা তো নিশ্চয়ই। ঠিক সেরকম বাড়ি যদি ডিসপুট হয়ে যায়, সেই জায়গায় আপনাকে রেমেডি করতে হবে। আমি এটা আপনাদেরকে বলছি না যে আপনি এক কাজ করুন, আপনি বাস্তু রেমেডির জন্য বিশাল কিছু করে এমন কিছু করুন না। ছোট 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 রেমেডি আছে আমার। দেখুন আমার যেগুলো আমি আপনাদেরকে বলি, সেগুলো হচ্ছে টাইপ অফ হোমিওপ্যাথি, খুব সুন্দর ভালো কাজ করে, সস্তা সুন্দর, দারুণ এক্সেলেন্ট জিনিস, ভালো মেডিসিন, ধীরে ধীরে কাজ করে, ভালো কাজ করবে। সেই জন্য এই যে বলে হাইট পিরামিড, পারদ শিবলিঙ্গ বাড়িতে বসান, আমি এমনি কিন্তু আপনাদেরকে বলি না, মানে কোনো বলি না। আপনারা পারদ শিবলিঙ্গ কিনলে 2 টাকা হলো 1 টাকা হলো আমার নিশ্চয়ই লাভ থাকবে, 100% থাকবে। কিন্তু তাই বলে এটা না ঠাকুর বিক্রি করে 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 আমি খাবো, সেটা নয়। আমি যদি আপনাদেরকে একটা পারদ শিবলিঙ্গ দিই, সেক্ষেত্রে যদি পারদে একটা শিবলিঙ্গে 100 টাকা আমার প্রফিট না থাকে, তাহলে যারা যারা এখানে চাকরি করে, যারা করছে, আমরা করছি, আমাদের সবার পেটটা চলবে কি করে? আমি তো আপনাদেরকে ঠকিয়ে টাকা নিতে পারছি না। আপনাদেরকে ডায়মন্ড আমি পড়াতে পারছি না, তো আপনাদেরকে 4টে পাথরও পড়াতে পারছি না আমি, কারণ আমি পাথর বিক্রি করা পছন্দ করি না। তাহলে আপনাদেরকে ভালো করতে হবে, ঠাকুর দিতে হবে, রাইট? তাহলে আপনাদেরকে বলতে হবে। এবার সেই টাকাটা, যে টাকাটা আপনারা দেবেন, সেই টাকাটা আপনাদের থেকে আমি পাই না। পারদের শিবলিঙ্গ বিক্রি হওয়ার পরে যেখান থেকে পারদের শিবলিঙ্গ আমার এখানে আসে, তারা যখন মনে করে বছরে একটা দক্ষিণা দেওয়ার দরকার দেবাশিস মুখার্জিকে, তারা একটা দক্ষিণা আমাকে দেয়। উত্তরাখণ্ডের কোনো এক জায়গা থেকে তারা দক্ষিণা দেয়, সেটা দিয়ে আমাদের জীবিকা চলে। টুকটুক করে আমরা নুন ভাত তেলভাতকে ভালো আছি। এটা নাকি কারোর কাছে হাত পাততে হবে, ঠিক আছে, ভালো আছি আমি, ঠিক আপনাদেরকে ওরমভাবে দেখতে চাই, আপনারা বলবেন ভালো আছি। এটাই তো একটা তন্ত্র সাধকের, এটাই তো একটা অ্যাস্ট্রোলজারের কাজ। তাহলে কি কথা রইল? বাড়ির বাস্তুটাকে ঠিক করতে হবে। এর জন্য কি কি রেমেডি? অনেক রকম রেমেডিজ আছে। আপনি 4 জনকে বসিয়ে দিয়ে বাড়িতে শুরু করে দিলেন, ওম লিম বাংলামুখী সর্বষ্ঠানাং শুরু হয়ে গেল হোম যজ্ঞ, যাও বলে দিল আপনার বাড়িতে ওই জায়গায় অমুক জায়গাটা আত্মা লুকিয়ে আছে, যার জন্য আপনার বাস্তু দোষ হচ্ছে, গোড়ার ডিম আছে আত্মা ওখানে। 4 জন এলো, 4 দিন ধরে বাড়িতে থাকলো, খাওয়া দাওয়া করলো, তাদের আবার খাবার রুচিটা দেখবেন। যারা পুজোটা করছে এমনি দিনে হয়তো শাক ভাত খায় কিনা সন্দেহ, ওই টাইম করে 4টে দিন ভালো ভালো সবজি চাই, আর সুন্দরভাবে ঘি চাই, ভালো খাবার চাই, পুষ্টি খাবার চাই, নাহলে তো পুষ্টিবর্ধনা উচ্চারণ করতে পারবেন না। বা আপনার শান্তি সস্তায়ন করতে হবে। শান্তি সস্তায়ন করলে কিন্তু ভিতের কাজ করে, ভূমি সংস্কারের কাজ করে, বাস্তুর কিন্তু নয়। বাস্তুটা হচ্ছে কি বলুন তো, জমি যে আপনি কিনেছেন, তার উপর যে আপনি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছেন, সেটার মানে মুখটা কোন দিক হচ্ছে আপনার, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, এই ফেসিং গুলো কোন ফেসিং এ কোনটা করলে, কোন জায়গায় আলমারিটা বসালে, খাটটা কোন দিকে রেখে মাথা করে শোবেন, ড্রেসিং টেবিলটা কোন দিকে রাখা বেটার, টয়লেটটা কোন দিকে হলে ভালো হয়, কিচেনটা কোন দিকে হলে ভালো হয়। দিস ইজ বাস্তু সাবজেক্ট। বাস্তুর পুজো হয়, বড় বড় পুজো হয় কামাখ্যায় বাস্তুর জন্য, বাস্তুদেবের আরাধনায়, বাস্তুদেবের আরাধনায় বড় বড় পুজো হয়। যে বাস্তুর জিনিস বাড়িতে রাখা হয় চারিদিকে টাঙিয়ে, তাতে কি বাড়িটা, পরিবেশটা একদম বিশুদ্ধ হয়ে ওঠে। একটা পারদের শিবলিঙ্গ বাড়িতে রাখলে কি হয়, বাস্তুটা ঠিক হয়, মানসিক শান্তি আসে, যে কোনো কাজে সেটা অ্যাচিভমেন্ট করা যায়। কিন্তু ওই যে বললাম একটা কথা, ওই দেবাশিস দা বলেছে নিয়ে এসে বসাতে হবে, বসাবো, ও সঙ্গে সঙ্গে আমার কাজ করবে, নেভার। না দেবাশিস দা বলেছে, না আপনি কিনে আনবেন। এইখানে যদি পেশেন্স থাকে, একটু ধৈর্য থাকে, মনে যদি বিশ্বাস থাকে, তাহলে নিয়ে বসান, তাহলে সেই জিনিসটা আপনার কাজে দেবে। আবার অনেকে বলবেন বিশ্বাসই তো করি, তাই তো নিয়েছি, নাহলে নিতাম কেন, এটাই তো বলবেন। তা আমি আপনাদেরকে সেই কথাটাই উত্তর দেবো, হ্যাঁ বিশ্বাস করেছেন তাই নিয়েছেন, তাহলে সেটা তো বলার দরকার নেই। আপনি তো বিশ্বাস করেছেন, তাহলে সেই বিশ্বাসটা তার উপর জচান, যাকে নিয়ে গেছেন তাকে অ্যাপ্লাই করুন, তাকে বোঝান যে আমি তোমাকে বিশ্বাস করে নিয়ে এসেছি, কেন হবে না। আমার ডিকশনারিতে না বলে কিছু নেই। আমি আজকে থেকে দেখুন একটা কথা বলি, এই যে জ্যোতিষবিদ্যাটা আমি 2 বছর 4 বছর ধরে করছি না, কিন্তু
আজকে এক যুগের ওপর হয়ে গেল। আর এটা আমার কিন্তু একার নয়, আমাদের বংশ ট্র্যাডিশন, আমাদের জেনেটিক, কিন্তু এটা আমাদের বংশ পরম্পরা করে আসছে সবাই একই জিনিস। এর নতুনত্ব কিছু নয়। আর টাকা রোজগারের জন্য যদি আমি করতাম, পয়সা রোজগারের জন্য, তাহলে বললাম যখন জন্ম হয়েছিল আমাদের বাড়িতে, যখন আমার জন্ম হয়, যখন সেন্সে টুকটুক করে হাঁটছি, তখনকার দিনে আমার দাদু আমাকে মার্সিডিস গাড়ি করে নিয়ে যেতেন। এবার বুঝে দেখুন সে কবেকার কথা বলছি। তখনকার দিনে মার্সিডিস, টয়োটা, পিজো, ল্যান্ডমাস্টার, ট্রেকার, এই সমস্ত গাড়ি আমাদের বাড়িতে ছিল। 11 খানা গাড়ি ছিল। বিশ্বাস হচ্ছে না? কালীঘাটে চলে যান, পটুয়াপাড়াতে যেখানে শান্তি আশ্রম, গিয়ে রাস্তার পাশে দেখবেন একটা গাড়ি এখনো পৌঁছছে, টয়োটা গাড়ি, কেউ চালানোর নেই, চড়ার নেই, আস্তে আস্তে পৌঁছে গেল গাড়িটা। তাহলে কি টাকার জন্য আমি চিন্তা করব, কি ভাববো? তখন থেকে আমাদের বিদেশ যাতায়াত, সেই ছোট থেকেই। আজকে সেই পুজোর সুবাদে, পুজোর আগে দেখুন একটা কথা বলি, আমি একটা জিনিস শিওর, আমি জানি, এটা বুঝি, ফিল করি, যে বর্তমান যুগে যে অবস্থা, তাতে অবিদ্যান সর্বতা পূজ্যতে, বিদ্যান সর্বতা পূজ্যতে। বাট আমি কিন্তু তার মধ্যে একটা কথা বলবো, যে বিদ্যান সর্বতা পূজ্যতে, তার কারণ বিদ্যানরা বিদ্যান জায়গায় বলে, মূর্খ ব্যক্তি ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে কথা না বলে ফেলে। এই কাজগুলো করার সুবাদিতে বিদেশে, আজকে ইউরোপ কান্ট্রি, ফ্রান্সে কোন জায়গাতে আমি যাই না, জার্মানিতে আমস্টারডাম থেকে আরম্ভ করে কোন কোন জায়গায় আমাকে যেতে হয় না পুজোর জন্য। মন্দির নির্মাণ হয়ে গেছে, মন্দির শুভারম্ভ হবে সেই পুজো করতে। কারোর বাড়িতে হোম আছে, একটা হোমের জন্য তারা কাঠ ওখান থেকে জোগাড় না করতে পারলে আমাকে এইটুকু কাঠ নিয়ে যেতে হয় ছোট্ট করে। এই যে অনেকে বিরাট হোমযজ্ঞ করে, আপনাদের পুরোহিত আছে, অনেকে আছে, আপনারা একটু কাউকে অ্যাস্ট্রোলজার আছে, যারা যাই থাক, কাউকে জিজ্ঞেস করবেন তো কোন কাঠের হোম করলে সে হোমটা প্রশস্ত ভালো হয়, মানে ডেঞ্জারাস হোমগুলো করা যায়, ভালো ভালো দেবদেবীর পুজোর হোম করা যায়। কোনোদিন কেউ চেম্বারে এসে আমাকে একবার বলবেন আমাকে, হ্যাঁ, যদি আমার সাথে কোনোদিন দেখা হয়, এখন আমি বলবো না এটা। স্টাইল কি আছে পুজো করার? পুজো করার স্টাইলটা কি? পুজো হোমযজ্ঞের নিয়ম কি? কি উপোস করলে হোমযজ্ঞ দারুণ হবে, নাকি গেট আপ ভালো করে চেঞ্জ করলে হোমযজ্ঞ ভালো হবে, নাকি পুজোর পরিবেশটাকে ভালো করলে পুজোটা ভালো হবে? পুজো করলে কি মানুষের ভালো হবে, না পুজো না করলে মানুষের ভালো হবে? সেটাও তো জানতে হয়। পুরোটাই কিন্তু আমাদের অ্যানালিসিস করে একটা হরোস্কোপ, তার এক একটা ঘর বলে দেয়, অমুক জায়গা থেকে অমুক, অমুক জায়গা থেকে তমুক, তমুক জায়গা থেকে অমুক। এই মানুষটাকে, এই গ্রহের, তার কারণ হচ্ছে এই দেবদেবী, এদের আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে যতগুলো প্ল্যানেট দেখছেন। দ্যাট মিনস, যার কারণ হচ্ছে, যেমন চন্দ্র, চন্দ্রের অধিষ্ঠাত্রী দেবীকে দেবী কমলা। মঙ্গল, মঙ্গলের অধিষ্ঠাত্রী, মঙ্গলের গুরুদেবকে মা দেবী বগলামুখী। বুধ গ্রহ, বুধ গ্রহের অধিষ্ঠাত্রী দেবীকে ত্রিপুরা সুন্দরী। বৃহস্পতি মহাগুরু, গুরুর অধিষ্ঠাত্রী দেবীকে দেবী মা তারা। শুক্র, শুক্র দেবীর অধিষ্ঠাত্রী দেবীকে দেবী ভুবনেশ্বরী। শনি, শনি গ্রহের অধিষ্ঠাত্রী দেবীকে স্বয়ং মা দক্ষিণাকালী। রবি, রবি গ্রহের অধিষ্ঠাত্রী দেবীকে মা মাতঙ্গিনী। এই যে দেবীগুলো এনাদেরকে আশীর্বাদ দিয়েছে, বাবা তোরা সংসারে বিরাজ কর, কিন্তু এমন কোনো ছেলে মেয়েকে মারিস না, তারা যেন সোজা আমার কাছে যদি চলে আসে, তাহলে কিন্তু তোকে আমরা ঠেকাতে পারবো না, তুই কিন্তু আর কিছু করতে পারবি না। এই যে গিভ অ্যান্ড টেক পলিসি দেবদেবী আর গ্রহের মধ্যে রয়েছে, এই পলিসিটা, এই পলিসির মাঝখানে আবার সাধকরা আমাদের ঢুকিয়ে দিয়ে গেছেন, তোরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থানটা পূরণ কর। দুজনকে দুটো ডিভাইডেশন দেখা, আর ডিভাইডেশনটা দেখানো মানে আপনাদের মাধ্যম দিয়ে দেখানো যে এই গ্রহের এই স্থানে গ্রহ আছে, এই পুজোটা করলে বা এই যন্ত্র আপনাকে ধারণ করালে আপনি এ থেকে রিলিজ। তা বলে কি আপনি যন্ত্র না পড়লে রিলিজ হবেন না? 100% হবেন, দুদিন আগে আর দুদিন পরে। আজকে এতগুলো বই লিখেছি, লাল কিতাব, তোনা টোটকা টিপস, তারপর আপনার কষ্ট থেকে মুক্তি লাভের জন্য, বাস্তুদোষ খণ্ডন, বৃহৎ মায়াজাল ইন্দ্রজাল, ও নিজের পুজো নিজে শেখা, কি করে শিখবেন, অভিষেক করবেন, বিবাহের জন্য বা চাকরির জন্য আপনার টোটকা টিপস, পড়াশোনার জন্য কোন কোন টিপস অ্যাপ্লাই করবেন, কাল সর্পযোগ, মাঙ্গলিক, ভৌমদোষের যে টোটকা টিপস, প্রতিটা বইতে টোটকা লিখেছি না, অনেক কষ্ট করে লিখেছি। করুন, কাজ হবেই, বলছি আমি, বিশ্বাস রাখুন, কাজ হবেই, ভয় পাবেন না, কোনো চিন্তা করার কিছু নেই। সবসময় ভাববেন যে আমি এসেছি পৃথিবীতে, তো আমাকে যেতে একদিন হবে, এটা মাথায় রাখবেন। আর একটা জিনিস কেউ আপনারা আটকাতে পারবেন না, দিনের পর দিন একটা করে দিন যাচ্ছে, মৃত্যুর দিকে এগোচ্ছি আমরা, জেনে এগোচ্ছি, পারছি কেউ পেছন দিকে আসতে?
পারছি না। বড় বাড়ি আছে, হাইট পিরামিড বসান বাড়িতে, ভালো হবে, শান্তিতে থাকতে পারবেন, অসুখ বিসুখ থেকে রেহাই হবে অন্তত। দাদা বৌদি কাকিমা বা মাসিমাদের যাদের পায়ে হাত পা প্রচন্ড যন্ত্রণা, খুব ব্যথা, সেরে যাবে না, ভালো থাকবেন, কমে যাবে, সুস্থ থাকবেন। একটা রিং পাওয়া যায়, রুদ্রাক্ষর রিং, রিংটা পড়ুন, যত রকম গায়ে ব্যথা যন্ত্রণা আছে অনেক কমে যাবে। ওই যে বললাম ভালো হবে না, সেরে যেতে পারে। প্রেশারের জন্য পাওয়ার ব্রেসলেট, অনেকে শৌখিন আছে, নবরত্ন পরবো, নবরত্নের ব্রেসলেট, নবরত্নের আংটি রয়েছে, পাওয়া যেতে পারে, ওগুলো বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে পাবেন, নিতে পারেন। কালার থেরাপি কিছু স্টোন আছে, দেখে মনে হবে যেন সঙ্গে সঙ্গে নিয়ে নিয়ে এত সুন্দর লাগছে। যে স্টোনগুলো পড়ে আছে ওগুলো কিন্তু একটাও অরিজিনাল না, সব কিন্তু ডুপ্লিকেট, কিন্তু ওটা কালারে কাজ করে, যার জন্য ওই আপনি ছোট থেকে একটা নেন যা দাম, বড় থেকে একটা নেবেন তাই দাম, সেটা আপনার ইচ্ছা। বিভিন্ন মূর্তি আছে, মূর্তিগুলো নট শোপিস, ওটা কিন্তু এক একটা অ্যাঙ্গেলে বসানোর জন্য, কারোর পড়াশোনার ক্ষেত্রে, কারোর বিবাহ হচ্ছে না সেক্ষেত্রে, কারোর চাকরিতে প্রমোশন হচ্ছে সেক্ষেত্রে কোন মূর্তি প্রয়োজন কোন জায়গায় বসানোর জন্য। মা অষ্টলক্ষ্মীর চৌকি, ব্যবসা চলছে না, কি করে ব্যবসা চালাবো, মা অষ্টলক্ষ্মীর চৌকি, অষ্টলক্ষ্মীকে পুজো দিলে সেই জায়গায় মা প্রসন্ন হতে বাধ্য। ক্রিস্টাল প্ল্যান্ট আর স্বস্তিক পিরামিড, এটা যদি লাগানো যায় দোকানে, সে দোকান চলতে বাধ্য, একদম 100%। যাদের গাড়ি ঘোড়া নিয়ে সমস্যা চিন্তা করছেন, গাড়িতে আমি কি বসাবো, ঝিনুকের মধ্যে শ্রী গণেশ বসান, বিঘ্ন নাশ হয়ে যাবে গাড়িতে, কোনোদিন কোনো অসুবিধা হবে না। বাদ বাকি আর অনেক জিনিস আছে যেগুলো আসলে আপনারা দেখতে পাবেন। রুদ্রাক্ষের ব্রেসলেট, রুদ্রাক্ষের মালা, প্রকৃত রুদ্রাক্ষ আপনি এটা বাজার থেকে কিনে নিয়ে আসুন, বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে যেন একটা রুদ্রাক্ষ, দুটো কালার দেখুন, যেহেতু অরিজিনাল রুদ্রাক্ষ কাজে দেবে বললে। সুতরাং এইগুলো প্রথম কথা হচ্ছে, বইগুলো বা এই যতগুলো সামগ্রী বললাম, যারা নিতে ইন্টারেস্টেড বা যারা দেশ বিদেশে বসে আছেন, প্রবাসী বাঙালি যারা আছেন বা বিভিন্ন জেলায় যারা আছেন, তাদেরকে একটাই কথা বলবো, 4টে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে দেখুন, আগে হেল্পলাইনে ফোন করুন, ওরা আপনাকে কত টাকা, কত পয়সা, কি লাগবে সেটা প্লাস এক্সট্রা কোরিয়ার সার্ভিস চার্জটা আপনাকে দিতে হবে। আপনি জমা করে দিয়ে ফোন করুন, নাম ঠিকানা সব কিছু, আপনার টেলিফোন নাম্বার, আপনার পিনকোড নাম্বার লিখিয়ে দিন, ওরা আপনাকে একদম জিনিসগুলো প্যাকিং করে আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেবে, কোনো চিন্তা করার ব্যাপার নেই, 1 টাকাও নষ্ট হবে না। আর বিশেষত মাথায় রাখবেন, এইসব দেবদেবী যত আছে, আমি নিজের ঘর থেকে পুজো না দিয়ে কিন্তু আমি ওখানে পাঠাই না। যারা আমার সাথে দেখা করতে চাইছেন তার থেকে একটা দামি কথা বলে দিই, যারা আমাকে না দেখে কিনতে চাইছেন, এভরিডে খোলা, 10:30 থেকে 7টা অবধি খোলা, আসুন দেখুন, পছন্দ করুন, নিয়ে যেতে পারেন। নিজের ঘর নিজে ভালো থাকুন, নিজে ভালো রাখুন। অ্যাডভাইস দরকার দেবাশিসদার, সোমবার যদি কলকাতা থাকে আসবেন, 1 মাস আগে নাম লেখাবেন, সিরিয়াল নাম্বারটা 10:30 থেকে 12:30, 2 ঘন্টার মধ্যে আসতে হবে। 10:30 আসলে 1 নম্বর পাবেন, 10:40 আসলে 2 নম্বর পাবেন, 12:30 আসলে যে লাস্ট নাম্বার সে নাম্বার পাবেন, 12:31 কোনো নাম্বার পাবেন না, সেদিনকে আমি কাউকে দেখবো না, কারণ আমি এমনি কলকাতায় থাকি না। বাই চান্স যদি কলকাতায় থাকি, আসি, সেক্ষেত্রে তখনই কিন্তু আপনাদেরকে নামটা এইভাবে লিখাবে, এইভাবেই দেবে ওরা। কোঅপারেশন করার দরকার যথেষ্ট করবে যারা যারা বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে আছে। আপনি কোনো জিনিস নিয়ে গেছেন, একবারের জায়গায় 10 বার ফোন করুন, ওরা বোঝাবে, নিশ্চয়ই বোঝাবে, আপনাকেও বুঝে নিতে হবে ঠিকঠাকভাবে, দেখি কি করে ভালো না থাকা যায়। আর দোহাই আপনাদের একটা কথা বলে রাখি, কলম আর পড়াবেন না, এটা মাথায় রাখুন। আজকে বিদায় নিচ্ছি, জানি না ছোট বড় কথা বললাম কিনা, নিজের মনে করে ক্ষমা করে দেবেন, কিন্তু লাইফ ইজ পজিটিভ, এই জীবনটা কিন্তু ছিনিমিনি খেলার নয়। খুব ভালো থাকুন, মা কামাখ্যার আশীর্বাদে আপনাদের সারাটা জীবন মঙ্গলময় হোক। আজ আসছি, নমস্কার।